স্নেহের ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা বাসায় নিরাপদে আছো, ভালো আছো। আমি আল্লাহর রহমতে সপরিবারে ভালো আছি, তোমাদের দোয়ায়। আমরা একটি দুর্যোগপূর্ণ মুহূর্ত সারা বিশ্ব অতিবাহিত করছে। নিজেকে যতটুকু সম্ভব এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট সচেতনতার প্রয়োজন আছে আমাদের। আমরা আশা করছি তোমরা বাসায় নিরাপদে থাকবে, তোমাদের পরিবারের সবাইকে নিরাপদে থাকার জন্য কাউন্সেলিং করবে, বাবা মার খেদমত করবে। করোনার এই সময়ে ক্রান্তিকালীন সময়ে অনেক কিছু করা থেকে বিরত থাকতে বলেছে সরকার, ডাক্তার। সেই অনুযায়ী আমরা অনেক কিছুই করছি না, আগে যা করতাম তা করছি না। যেমন আগে আমরা বাইরে যেতাম, এখন প্রয়োজন না হলে বাইরে যাচ্ছি না। হ্যান্ডশেক করতাম, কোলাকুলি করতাম, তা করছি না। নিরাপদ দূরত্ব বজায় রাখছি। অনেক কিছুই আমরা করছি না। করোনার সাথে আমরাও যেমন অনেক কিছু করছি না, হ্যাঁ, আমরা এটা করো না, ওটা করো না, সেটা করো না, অর্থাৎ নামে যেমন একটা কেমন কিছু মিলে গেল। করোনার এই সময় আমরা অনেক কিছু করছি না, কিন্তু জীবন তো থেমে থাকছে না, সময় অতিবাহিত হচ্ছে। কিছু জিনিস আমাদেরকে আগের মতোই করে যেতে হচ্ছে। যেমন আমরা নিয়মিত খাচ্ছি, হ্যাঁ, নিয়মিত ঘুমাচ্ছি, ইবাদত করছি, হ্যাঁ, কিন্তু পড়ালেখাটা মনে হয় আমাদেরকে আরেকটু সচেতনভাবে আরও আগের থেকে একটু বাড়াতে হবে। কারণ দেখতে প্রায় 3 মাস চলে গেছে আমরা বিদ্যালয় থেকে ডিটাচড আছি। তো সরকারের পরিকল্পনা মাফিক আমাদের প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকের এই প্রয়াস, তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি, কিছু বিষয় শেয়ার করতে এসেছি। অনেক কিছু করছি, যেমন তেমনি এই ক্রান্তিকালীন সময়ে দুঃখের নিউজও শুনতেছি, আবার কিছু সুখের কথাও শুনতেছি। যে এইরকম সময়ও কিন্তু বিয়ে শাদী কারো কাছ থেকে বিয়ের দাওয়াতও পাচ্ছি, যে এই সময়ও তারা বিয়ে করতেছে। তো একটি গল্প করি তোমাদের সাথে, ছোট্ট একটা বিষয় শেয়ার করি, যেহেতু বিয়ের কথা উঠেছে। ধরো এক জোড়া দম্পতি, ধরো লাইলি মজনু নাম, তারা সম্প্রতি বিয়ে করেছে। এখন মজনু কর্মজীবী, কিন্তু লাইলি কর্মজীবী না, সে হাউসওয়াইফ, তাকে বাসায় থাকতে হচ্ছে। কিন্তু মজনুকে এই সময় ও দুর্যোগকালীন সময় অফিসে যেতে হচ্ছে। এখন চিন্তা করতেছে, তারা সদ্য বিবাহিত, পার্শ্বরাতে চিন্তা করতেছে, আমি যদি বেশি দিন না বাঁচি, তাহলে যদি কোনো কারণে করোনা দ্বারা আক্রান্ত হই, তাহলে তাদের কি হবে? হ্যাঁ, তার তো অস্তিত্বই থাকবে না, সে মারা গেলে তার কোনো বংশধর থাকবে না। এই জন্য সে লাইলিকে প্রস্তাব দিল যে, দেখো, আমরা করোনা না থাকলে হয়তো আমরা পরিকল্পনা পদ্ধতি অবলম্বন করতাম, 5-6 বছর পরে বাচ্চা নিতাম। কিন্তু এখন তো আসলে যখন তখন যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো আমি চাই আমার বংশধরকে আল্লাহ যদি রহম করে, তাহলে আমি আমার বংশধরকে আনতে চাই। তো লাইলি সব কিছু বুঝে সম্মতি দিল। সে বংশধরকে আনার অবশ্যই একটি পদ্ধতি আছে। লাইলি একটু লজ্জা পেল, লাজুক ভঙ্গিতে তার মুখটি সরিয়ে বললো যে, ঠিক আছে, হ্যাঁ। তো আমরা জানি তোমরা অ্যাডাল্ট, তোমরা অলরেডি 9-10-এও পড়ালেখা করে এসেছো। প্রজনন হচ্ছে পরবর্তী বংশধর আনার একটি পদ্ধতি বা প্রক্রিয়া। প্রজননের মাধ্যমে একটি জীব তার হুবহু তার মতো অনুরূপ একটি জীবের সৃষ্টি করে। তো আমাদের এই আজকের যে চ্যাপ্টার, আমাদের আজকের চ্যাপ্টারের নামও হচ্ছে উদ্ভিদের প্রজনন। অধ্যায় 10-এ এই চ্যাপ্টারটি আছে। এই চ্যাপ্টারটি শেষ করতে আমাদের 4 থেকে 5টি লেকচার এর প্রয়োজন হতে পারে। তো আজকে আমরা তার প্রথম লেকচার নিয়ে আলোচনা করব। প্রজনন, প্রথমেই কথা হচ্ছে যে প্রজননটা কি। প্রজনন হচ্ছে একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া।
শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি জীব তার অনুরূপ আরেকটি জীবের সৃষ্টি করে, তার মতো বৈশিষ্ট্য সম্বলিত অপর জীবের সৃষ্টি করে, সেটাই হচ্ছে প্রজনন। এই প্রজনন না হলে কি হবে? প্রজনন না হলে জীবের অস্তিত্ব থাকবে না, জীবের সংখ্যা বৃদ্ধি হবে না, তার বৈশিষ্ট্য স্থানান্তরিত হবে না, হ্যাঁ, বা ওই জীব, ওই প্রজাতি যদি মারা যায় তাহলে তারপরে আর তার অস্তিত্ব, ওই প্রজাতির অস্তিত্ব টিকে থাকবে না। সুতরাং এই সমস্ত অবস্ট্রাকল অতিক্রম করার জন্যই হচ্ছে প্রজননের দরকার, ঠিক আছে? অর্থাৎ জীবের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রজনন দরকার, জীবের সংখ্যা বৃদ্ধির জন্য প্রজনন দরকার, তার বৈশিষ্ট্য স্থানান্তরের জন্য প্রজনন দরকার। পরবর্তীতে ধরো কোনো কারণে জীবের মৃত্যু হচ্ছে, মৃত্যু হলে জীবের ঘাটতি হবে, কিন্তু প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়ে সেটা জীবের সংখ্যা বৃদ্ধির ভারসাম্যটা বজায় রাখতেছে, প্রকরণ সৃষ্টি করতেছে। এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক রয়েছে প্রজননের। এরপর আসতেছে মূলত প্রজনন কয় প্রকার। প্রজনন মূলত দুই প্রকার। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন প্রজনন, আর এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজনন। তো আমাদের এখানে প্রথম 2-3টা ক্লাসে আমরা যৌন প্রজনন নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা অযৌন প্রজনন নিয়ে আলোচনা করব। তো যৌন প্রজননের জন্য অবশ্যই যৌনাঙ্গ লাগবে, জননাঙ্গ লাগবে। জননাঙ্গ ছাড়া যৌন প্রজনন হবে না। তো উদ্ভিদের জননাঙ্গ কোথায় পাওয়া যায়? আমরা কি জানি যে উদ্ভিদের জননাঙ্গ কোথায় পাওয়া যায়? মূলের মধ্যে, কাণ্ডের মধ্যে, বীজের মধ্যে, না কোথায়? কেউ বলতে পারো? একটু চিন্তা করে, কল্পনা করে বলতে পারো যে কোথায় পাওয়া যায়? আসলে এটা পাওয়া যাচ্ছে এমন একটা অংশে, যে অংশটা আমরা অনেকেই চিনি কিন্তু কখনো হয়তো ভাবিনি এটার মধ্যে জননাঙ্গ আছে। সেটা হচ্ছে কি? ফুলকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি বা কিভাবে বলতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি? মানুষ একজন আরেকজনকে ভালোবেসে গাছের যে অংশটা প্রদান করে, কেউ কিন্তু ভালোবেসে কাউকে পাতা দেয় না বা কাণ্ডও দেয় না, কি দেয়? ফুল দেয়, তাই না? একজন প্রেমিক তার প্রেমিকাকে কি দেয়? ফুল দেয়। একজন ছাত্র তার শিক্ষককে ভালোবেসে কি দেয়? ফুল দেয়। কিন্তু এই ফুলের মাধ্যমে আসলে অ্যাকচুয়ালি সে কি দিচ্ছে? সে কিন্তু উদ্ভিদের এমন একটা অংশ তার পার্শ্ববর্তী পার্টনারকে দিচ্ছে, যার মাধ্যমে সে তার পরবর্তী বংশধর নিয়ে আসতো, অর্থাৎ তার উদ্ভিদের জনন অঙ্গ। হাসি লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু উদ্ভিদের ফুলটাই হচ্ছে, ফুলের মধ্যেই সেই জনন অঙ্গটা বিদ্যমান রয়েছে, যার মাধ্যমে সে তার পরবর্তী বংশধর সৃষ্টি করে। আমরা অনেকেই জানি, হয়তো যারা জানো না তাদের জন্য বললাম। সুতরাং ভবিষ্যতে কাউকে ফুল দিতে গেলে চিন্তা করে দিবা যে আমি তাকে ফুল দিব না অন্য কিছু দিব। যাই হোক, তো ফুলের আমরা 9-10-এ পড়ে এসেছি, ফুলের 4টা স্তবক আছে। বৃত্তি, আবার আমরা অধ্যায় 7-এও, আমরা যখন কলেজ খোলা ছিল অধ্যায় 7, সেখানেও আমরা ফুলের স্তবক সম্পর্কে পড়েছি। আমরা সংক্ষেপে একটু আলোচনা করি। বৃত্তি, যার ইংলিশ হচ্ছে ক্যালিক্স। বৃত্তির প্রত্যেকটি সদস্যকে বলা হয় বৃত্তাংশ বা সেপাল। আর দ্বিতীয় অংশ হচ্ছে দল বা করলা, যার প্রত্যেকটি সদস্যকে বলা হয় পাপড়ি বা পেটাল। এই বৃত্তি এবং দল সরাসরি প্রজননে অংশগ্রহণ করে না, কিন্তু এরা পরোক্ষভাবে পরাগায়নে সহায়তা করে। এবং পরাগায়ন হচ্ছে যৌন প্রজননের পূর্ব শর্ত। এরা পরোক্ষভাবে যেহেতু প্রজননে সহায়তা করতেছে, এজন্য এদেরকে বলা হয় সাহায্যকারী স্তবক। আর তৃতীয় স্তবক এবং চতুর্থ স্তবক হচ্ছে যথাক্রমে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। পুংস্তবকের প্রত্যেকটি সদস্যকে বলা হয় পুংকেশর, আর স্ত্রীস্তবকের প্রত্যেকটি সদস্যকে বলা হয় স্ত্রীকেশর। তো স্ত্রীকেশর বা গর্ভপত্র বলা হয়। আজকে আমরা পুংকেশর থেকে কিভাবে শুক্রাণু তৈরি হয় সেই প্রক্রিয়াটি দেখাবো। যেহেতু যৌন জননের জন্য 2টি জনন কোষ দরকার, একটি হচ্ছে শুক্রাণু বা পুংগ্যামেট বা পুংজনন কোষ, আর একটি হচ্ছে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট বা স্ত্রী জনন কোষ। আজকের ক্লাসে আমরা কিভাবে শুক্রাণু তৈরি হয় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।
তাহলে এই যে এখানে একটি ছবি আঁকা আছে, আমরা বর্ণনার সুবিধার্থে কিছু ছবি এঁকে রেখেছি। এই যে এটা হচ্ছে একটি পুংকেশর। পুংকেশরের শীর্ষভাগটা স্ফীত থাকে, যেটাকে বলা হয় পরাগধানী। এটা হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর ভিতরে আমরা যদি একটা ফ্লো চার্ট দেখি, পরাগধানীর ভিতরে ধীরে ধীরে পরাগ রেণু তৈরি হয়। এই যে গোল গোল অংশ, এই পুরাটাই হচ্ছে পরাগধানী। এটা ভিতরে এইগুলো কিন্তু পরাগ রেণু না, এগুলো পরাগ রেণু না, এগুলো এক একটা কোষ। এক একটা কোষ থেকে ধীরে ধীরে একটা পর্যায়ে পরাগধানী থেকে পরাগ রেণু তৈরি হয়। পরাগ রেণুর একটি অংশ হচ্ছে জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস থেকে ধীরে ধীরে শুক্রাণু তৈরি হয়। এটা হচ্ছে ইন এ সামারি, একটা গ্ল্যান্স আমি বললাম যে মূলত শুক্রাণুটা কোথায় থাকতেছে বা কোথায় তৈরি হচ্ছে। তার মানে ফুলের যে পুংকেশর থাকে, এই পুংকেশরের পরাগধানী থেকে ধীরে ধীরে শুক্রাণুটা তৈরি হয়। তো কিভাবে তৈরি হয় আমরা এখন একটু আলোচনা করব। একটু খেয়াল করো, এই যে পরাগধানীটাকে যদি আমরা বড় করে মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে এরকম একটি অংশ দেখা যাবে। এর মধ্যে অসংখ্য সেল থাকে। এর মধ্যে চার কোণায় চারটি কোষ আশেপাশের কোষ থেকে বড় হয়। হ্যাঁ, যে সেলগুলো বড় হচ্ছে তার নিউক্লিয়াসও বড় হয় এবং সাইটোপ্লাজমের পরিমাণও বেশি থাকে। নিউক্লিয়াসও বড় হয় এবং সাইটোপ্লাজমের পরিমাণও বেশি থাকে। এই সেলগুলোকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হয়। বিভাজিত হয়ে একদিকে তৈরি করে দেয়াল কোষ, একদিকে মানে পরিধির দিকে তৈরি করে দেয়াল কোষ, আর কেন্দ্রের দিকে তৈরি করে প্রাথমিক জনন কোষ। আবার বলতেছি, পরিধির দিকে তৈরি করে দেয়াল কোষ আর কেন্দ্রের দিকে তৈরি করে প্রাথমিক জনন কোষ। এই দেয়াল কোষগুলো সাধারণত 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়। 1 স্তর, 2 স্তর, 3 স্তর, এভাবে 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়। এর মধ্যে সবচেয়ে ভেতরের দিকে যে স্তরটা থাকে, এই ভেতরের স্তরটাকে বলা হয় ট্যাপেটাম। ট্যাপেটাম। এই ট্যাপেটামের কাজ আছে, আমরা এখানে আসতেছি আবার। আর অপর দিকে কেন্দ্রের দিকে যে সেলগুলো তৈরি হয় সেটাকে বলা হয় প্রাথমিক জনন কোষ। এই প্রাথমিক জনন কোষ সরাসরি পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করে। পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করে, অথবা এটা বিভাজিত হয়। বিভাজিত হয়ে অনেকগুলো পরাগ মাতৃকোষ তৈরি করে। অনেকগুলো পরাগ মাতৃকোষ তৈরি করে। এই প্রাথমিক জনন কোষ বলো বা পরাগ মাতৃকোষ বলো, এই সবগুলোই হচ্ছে ডিপ্লয়েড সেল। ডিপ্লয়েড সেল। এই পরাগ মাতৃকোষে মিওসিস বিভাজন হয়। মিওসিস বিভাজনের ফলে আমরা জানি একটি কোষ থেকে 4টি কোষ তৈরি হয় এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। ফলে এই যে ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড সেল তৈরি হলো এবং এই উৎপন্ন সেলগুলাই হচ্ছে পরাগ রেণু বা পোলেন। পরাগ রেণু বা পোলেন। এই যে আমরা বলছিলাম পরাগধানীর ভিতরে পরাগ রেণু কিভাবে তৈরি হয়, তাহলে এভাবে ধীরে ধীরে আর্কিস্পোরিয়াল সেল থেকে একটা পর্যায়ে পরাগ রেণু তৈরি হলো। এখন এই পরাগ রেণু থেকে তো পরবর্তী ধাপে যেতে হবে। পরাগ রেণু যদি না বাঁচে, একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর সে যদি সার্ভাইভ না করে, সে কি তার কিশোর লাইফে যেতে পারবে? সে কি তার যুবক লাইফে যেতে পারবে? যেতে পারবে না। তাহলে অবশ্যই পরাগ রেণুটাকে সার্ভাইভ হতে হবে, বেঁচে থাকতে হবে। এবং এই পরাগ রেণু পুষ্টি যদি না পায়, তাহলে কিন্তু পরাগ রেণু বেঁচে থাকবে না। এই যে আমরা ট্যাপেটাম বলেছিলাম, যে দেয়াল কোষের সর্বাপেক্ষা ভেতরের লেয়ারটাকে বলা হয় ট্যাপেটাম। এই ট্যাপেটাম কি করে? এই পরাগ রেণুকে পুষ্টি প্রদান করে, যার মাধ্যমে পরাগ রেণু আস্তে আস্তে পুষ্টি গ্রহণ করে পরবর্তী ডেভেলপমেন্টের দিকে যায়। এই পরাগ রেণুগুলা নর্মালি বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন রকম থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পরাগ রেণুগুলো একত্রে সংযুক্ত অবস্থায় থাকে, লেগে থাকে। 4টা পরাগ রেণু একত্রে কম্প্যাক্ট হয়ে একে অপরের সাথে লেগে থাকে। এই লেগে থাকা এই অবস্থাটাকে বলা হয় পলিনিয়াম। পলিনিয়াম। সাধারণত অর্কিডেসি, অ্যাসক্লিপিয়েডেসি এই সমস্ত পরিবারে পলিনিয়াম দেখা যায়। এখন আমরা পরাগ রেণু সম্পর্কে দু একটা কথা বলবো। নর্মালি পরাগ রেণুগুলোর ব্যাস হচ্ছে 10 থেকে 200 মাইক্রোমিটার। 10 থেকে 200 মাইক্রোমিটার। ম্যাক্সিমাম ক্ষেত্রে পরাগ রেণুগুলো হলুদ হয় এবং গোলাকার হয়, ডিম্বাকারও হতে পারে। এই পরাগ রেণুগুলো
দুটি ত্বক থাকে, দুটি ত্বক থাকে। বাইরের দিকে ত্বকটা এই দুটি ত্বকের কথার আগে একটু বলে নিই, পরাগরেণুর যে প্রাচীর থাকে এই প্রাচীরকে বলা হয় স্পোরোডার্ম। পরাগরেণুর প্রাচীরকে বলা হয় স্পোরোডার্ম। এই পরাগরেণুগুলো হলুদ বর্ণের হয়, একটু আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে বললাম হলুদ বর্ণের হয়। যে দুটি ত্বকের কথাই বললাম, বাইরের দিকে যে ত্বকটা, সর্বাপেক্ষা বাইরের দিকে যে ত্বকটা, এই ত্বকটা সাধারণত কিউটিকল নির্মিত, যাকে বলা হয় এক্সাইন বা বহিতক, এক্সাইন বা বহিতক। এবং এই বহিতকগুলা মসৃণ হতে পারে, এই বহিতকগুলা অমসৃণ হতে পারে, এই বহিতকগুলা স্পাইনি মানে কাটা কাটা যুক্ত হতে পারে, এই বহিতকগুলা ওয়েভি ঢেউ খেলানো হতে পারে, বিভিন্ন অর্নামেন্টেড ভাবে এরা থাকে, অর্থাৎ সজ্জিত থাকে, বিভিন্ন সাজে সজ্জিত থাকে। এবং এই ত্বকটা হয় কম্পারেটিভলি পুরু। আর ভেতরের যে ত্বকটা, অপেক্ষাকৃত ভেতরের যে ত্বকটা, এই যে এটা হচ্ছে স্পাইনি দেখাইলাম, আর ভেতরের যে ত্বকটা সেটা হচ্ছে পাতলা থাকে, কারণ এটা সেলুলোজ দ্বারা নির্মিত। এবং এই পাতলা ত্বকটাকে বলা হয় অন্তত্বক বা ইনটাইন। তার মানে বহিত্বক এক্সাইন আর অন্তত্বক ইনটাইন। কোনো কোনো পরাগরেণুতে, মানে ম্যাক্সিমাম পরাগরেণুতেই দেখা যায় যে এই বহিত্বক এবং মানে কোনো কোনো জায়গায় বহিত্বক থাকে না। ধরো এটা একটা পরাগরেণু, এইটুক বহিত্বক আছে, আবার এইটুক বহিত্বক আছে, কিছু কিছু জায়গায় বহিত্বক থাকে না। যে যে জায়গায় বহিত্বক থাকে না সেই জায়গায় মাইক্রোস্কোপের নিচে ওই জায়গাটাকে একটা ছিদ্রের মতো মনে হয়। মানে ওই জায়গায় যেহেতু শুধু অন্তত্বকটা দেখা যাচ্ছে, বহিত্বক দেখা যাচ্ছে না, সেহেতু ওই জায়গাটাকে একটা ছিদ্রের মতো মনে হয়। এই ছিদ্রটাকে বলা হয় পরাগরন্ধ্র বা জার্মপোর। সাধারণত পরাগরেণুতে সর্বোচ্চ 20টার মতো, একটা পরাগরেণুতে 20টার মতো পরাগরন্ধ্র থাকতে পারে। এই পরাগরেণুগুলো সাধারণত এক নিউক্লিয়াস বিশিষ্ট হয়, হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, এবং এর মধ্যে অসংখ্য সাইটোপ্লাজম থাকে। তো এই হচ্ছে আমাদের পরাগরেণু সম্পর্কে কথা। এখন পরাগরেণু থেকে ফার্দার ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে বা কখন হবে পরাগরেণু যখন তৈরি হবে তখন এই পরাগধানীটা ফেটে যাবে। এই পরাগধানীটা ফেটে যাবে, পরাগধানী ফেটে গেলে বা পরাগধানী ফেটে গেলে পরাগরেণুটা বাতাসের মাধ্যমে বের হয়ে বা পরাগ অভিকর্ষের টানে বের হয়ে, যেভাবে হোক পরাগরেণুটা স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হবে। ধরো আমি সংক্ষেপে একটু দেখাইলাম, এটা একটা স্ত্রী কেশর, এই অংশটার নাম হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। এটা আমরা নেক্সট ক্লাস আবার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই গর্ভমুণ্ডের, অর্থাৎ এই গর্ভমুণ্ডে পরাগধানী যখন ফেটে যাবে, পরাগরেণুটা এই গর্ভমুণ্ডে এসে স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হবে। যখন পতিত হবে তখন এই গর্ভমুণ্ড থেকে বিভিন্ন ধরনের তরল পদার্থ শোষণ করবে। শোষণ করার ফলে এই ভিতরে প্রোটোপ্লাজমের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে প্রোটোপ্লাজম যখন অন্তত্বকে চাপ দিবে তখন এই অন্তত্বটা বর্ধিত হয়ে এরকম একটা নালী বের হবে, নলাকার একটি অংশের তৈরি করবে, যেটাকে বলা হয় পরাগনালী বা পোলেন টিউব। একটু আগে বললাম যে আমরা পরাগরেণুগুলো সাধারণত বা পোলেনগুলো সাধারণত এক নিউক্লিয়াস বিশিষ্ট হয়। প্রাথমিক অবস্থায় এরা এক নিউক্লিয়াসই থাকে, পরবর্তীতে এরা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি অসম আকৃতির নিউক্লিয়াস তৈরি করে। অসম আকৃতির নিউক্লিয়াসের মধ্যে বড় নিউক্লিয়াসটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস, এবং কম্পারেটিভলি ছোট নিউক্লিয়াসটাকে বলা হয় জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস। তাহলে এই যে দুইটা নিউক্লিয়াস তৈরি করলো, যখন পোলেন টিউব তৈরি হয়, প্রাথমিক অবস্থায় আগে টিউব নিউক্লিয়াসটা পোলেন টিউবে প্রবেশ করে, পরবর্তীতে জনন নিউক্লিয়াসটাও এই পোলেন টিউবের মধ্যে প্রবেশ করে। দেখো এখানে একটা টিউব নিউক্লিয়াস দেখা যাচ্ছে আর জনন নিউক্লিয়াসটা এদিকে যাচ্ছে, কিন্তু এখানে গিয়ে আর জনন নিউক্লিয়াস দেখানো হয় নাই। এখানে মূলত এই জনন নিউক্লিয়াসটাই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি জনন কোষ তৈরি করে। উক্ত দুটি জনন কোষই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত শুক্রাণু বা স্পার্ম বা মেল গ্যামেট, পুং গ্যামেট।
তার মানে এই যে জনন নিউক্লিয়াস থেকেই কিন্তু কি তৈরি হলো, শুক্রাণু তৈরি হলো। তাহলে এইভাবে এবং এইভাবে ধীরে ধীরে পরাগধানী থেকে পরাগরেণু তৈরি হয়, এবং পরাগরেণু থেকে যখন ধীরে ধীরে পোলেন টিউব তৈরি হয়, সেই পোলেন টিউবের ভিতরে গিয়ে শুক্রাণুটা তৈরি হয়, এবং পরবর্তীতে ডিম্বাণুর সাথে নিষেকের জন্য সে অপেক্ষা করতে থাকে। তাহলে দেখো এই যে আমাদের ফিগারটা, এই যে এখান থেকে একটা ধারাবাহিক প্রসেসে অ্যারো দিয়ে দেওয়া আছে, 1 2 3 4, এই 4টা ছবির নিচে লেখা আছে পুং গ্যামেটোফাইট সৃষ্টির বিভিন্ন ধাপ। তাহলে আমরা কিন্তু পুংকেশর পড়লাম, পরাগধানী পড়লাম, পরাগরেণু পড়লাম, পোলেন টিউব পড়লাম বা পরাগ নালিকা পড়লাম। পুং গ্যামেটোফাইট কি? পুং গ্যামেটোফাইট হচ্ছে তিনটি শব্দের সমাহার, শব্দ বলা যায়। এই যে পরাগরেণু যদি না থাকে পোলেন টিউব তৈরি হবে। পোলেন টিউব তৈরি হচ্ছে কোথায়? পোলেন থেকে পোলেন টিউব তৈরি হচ্ছে। তাহলে অবশ্যই পোলেন আগে থাকতে হবে, পোলেন থাকলে পোলেন টিউব হবে, পোলেন টিউব থাকলে পরবর্তীতে মেল গ্যামেটোফাইট হবে। অর্থাৎ তিনটাকে একত্রে বলতেছে মেল গ্যামেটোফাইট। একটা হচ্ছে পরাগরেণু, পরাগনালী এবং পুং গ্যামেট। এই তিনটিকে একত্রে বলা হয় মেল গ্যামেটোফাইট বা পুং গ্যামেটোফাইট। তাহলে যদি বলে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি, তাহলে অ্যান্সার হবে কি? পরাগরেণু। কারণ পরাগরেণু না থাকলে পরবর্তী স্টেপগুলা আসবে না। তাহলে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগরেণু। তাহলে এইভাবেই ধীরে ধীরে কি হয়, এই আমাদের মেল গ্যামেটোফাইট তৈরি হয়। তো এখান থেকে কি প্রশ্ন থাকতে পারে? জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে থাকতে পারে? যেমন আমরা এটা লেকচারের শুরুতে আমরা সাহায্যকারী স্তবক বলেছিলাম, অত্যাবশ্যীয় স্তবক বলে আছে। পুংস্তবক এবং স্ত্রী স্তবককে অত্যাবশ্যীয় স্তবক বলে। যদি বলে পুংস্তবক এবং স্ত্রী স্তবককে অত্যাবশ্যীয় স্তবক কেন বলা হয়? এই কারণে অত্যাবশ্যীয় স্তবক বলা হয়, কারণ এই দুটি স্তবকের মাধ্যমে এরা জনন কার্য সম্পন্ন করে। আর জনন কাজ যদি সম্পন্ন না হয় তাহলে পরবর্তী বংশধর সৃষ্টি হবে না। পরবর্তী বংশধর সৃষ্টি না হলে প্যারেন্টরা মারা গেলে ওই প্রজাতির বিলুপ্তি হয়ে যাবে। এই জন্য যেহেতু ওই দুটি স্তবকের মাধ্যমে এরা জনন কার্য সম্পন্ন করে পরবর্তী বংশধর সৃষ্টির প্রক্রিয়াটাকে নিশ্চিত করে, এজন্য তাদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক। ঠিক আছে, এরকম অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। পলিনিয়াম কি আসতে পারে, ট্যাপেটাম কি আসতে পারে জ্ঞানমূলকের মধ্যে। হ্যাঁ, আর প্রয়োগমূলকের মধ্যে কি আসতে পারে? একটা ছবি দিল, এটা দিল পরাগরেণু, আর এটা দিল এই ছবিটা মেল গ্যামেটোফাইট, এটা দিল এক্স, আর মেল গ্যামেটোফাইট দিয়ে এটা দিল ওয়াই। এখন বলো এক্স থেকে ওয়াই সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঠিক আছে, যেহেতু যৌন প্রজনন অবশ্যই দুটি জনন কোষের অংশগ্রহণ ছাড়া যৌন প্রজনন সম্ভব না, তাহলে সেই জনন কোষগুলো সৃষ্টির প্রক্রিয়াটি আমাদের অবশ্যই স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে যদি বেঁচে থাকি তাহলে কিভাবে স্ত্রী কেশর থেকে, হ্যাঁ, আজকে দেখলাম পুংকেশর থেকে শুক্রাণু তৈরি হয়, নেক্সট ক্লাসে আমরা স্ত্রী কেশর থেকে কিভাবে ডিম্বাণু তৈরি হয় সেই প্রক্রিয়াটি আমরা আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে আমরা নিষেক এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকো, ভালো থাকো, বাবা মার খেয়াল রাখো এবং নিয়মিত পড়াশোনা করো। এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।